শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার সুন্দর সকাল শুরু হয়ে গেল। আসলে সকাল শুরু হলে অনেক কিছু আমাদের মাথায় আসে। তার মধ্যে একটি বিষয় যেটা মাথায় আসে, সকাল থেকেই সারাদিনের একটা প্রস্তুতি চলে। বর্তমান সময় ফিফার সময়, ফিফা 2026 চলছে। এই সময়টায় আসলে এক ধরনের উন্মাদনাও কাজ করছে আমাদের মাঝে। একদম এই উন্মাদনার সাথে নিয়েই চলে যাচ্ছি লাবণ্যর কাছে। লাবণ্য, শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা, একদম শুরুতে যদি জানতে চাই যে কোন দল সাপোর্ট করা হয়? অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা আচ্ছা। আমি না খুব ছোট থেকে আসলে এটা একটা মজার গল্প আছে। প্রথমে হচ্ছে বড় ভাইয়ের দেখতাম যে বড় ভাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে, আচ্ছা। তো আমাকে বোঝালো যে ও তুমিও আর্জেন্টিনা হও। আচ্ছা আচ্ছা। তো এটা তো ছোটবেলা একটা বড় মানে ভাই বোনের একটা গল্প, কিন্তু তারপরে বড় হয়ে যখন আমি আসলে খেলা বুঝতে শুরু করলাম বা দেখা শুরু করলাম যে আসলে কোন টিম আমি সাপোর্ট করব, আচ্ছা, আচ্ছা। তখন মনে হলো যে না, এই আর্জেন্টিনাই আর্জেন্টিনাই করা আমার যায়। আসলে পছন্দের জায়গা। তোমার? আমারও সেম, তবে একটা কথা কিন্তু কথিত আছে, সুন্দর মেয়েরা সবাই আর্জেন্টিনা সাপোর্ট আচ্ছা। করে। আমার তো বলতে হয় সুন্দর ছেলেরা আর্জেন্টিনা সাপোর্ট করে। হতে পারে। আমাদের মাঝে একজন আলোকিত অতিথি আছে, তারও খেলা নিয়ে বিভিন্ন মতামত আমরা শুনবো। একদম। চলো দর্শককে জানাই কে আছেন। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি সাবেক ফুটবলার আলফাজ আহমেদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল সবাইকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। একদম শুরুতে স্যার যদি জানতে চাই, যেমনটা বলছিলাম যে বিশ্বকাপ উন্মাদনা চলছে, এবার যেমন আসলে হোস্ট কান্ট্রিও বেড়েছে, পার্টিসিপেশনও বেড়েছে, এই বিষয়টা আসলে খেলার দিক থেকে কতটা ইতিবাচকভাবে দেখছেন আপনি? এটা আসলে বিশ্বকাপ ফিফাতে পরিচালনা করে। বিগত দিনে দেখা গেছে যে 32টা টিম নিয়ে খেলা হতো ওয়ার্ল্ড কাপে। জি জি। দেখা যেত যে অনেক ভালো টিম যারা ওয়ার্ল্ড কাপ খেলার মতো যোগ্য ছিল তারা আউট হয়ে যেত। জি। তো সেখান থেকে চিন্তা করে দেশে অনেক বেশি, প্রায় 202টার মতো টিম বোধ হয় দেশ। দেশ। সেখান থেকে আসলে ওই বিবেচনা করে 48টা টিম করেছে জি স্যার। ফিফা। আসলে দেখা গেল যে এবার ওয়ার্ল্ড কাপে যত ছোট টিমই খেলুক, দর্শক কিন্তু কম নেই। একদম একদম। বিগত ওয়ার্ল্ড কাপে আমি দেখেছি যে ছোট দেশের খেলা হইলে স্টেডিয়ামে দর্শক থাকে না, ছিল না। তো এবার আপনি দেখেন সব টিমেরই খেলা, কোনো দর্শক ফাঁকা জায়গা নাই। একদম। তো জনপ্রিয়তা আরো বেড়েছে, খেলার সত্যি। কম্পিটিশনও বেড়েছে। তো এটা আমি মনে করি যে ফিফা সাকসেস হয়েছে। চমৎকার, খুব চমৎকার। গঠনমূলক করে বললেন। একদমই তাই। এবং এবারে ওয়ার্ল্ড কাপ নিয়ে তো আরো অনেক কথা আছে, অনেক গল্প রয়েছে, সেটা তো নিশ্চয়ই করবো। এবং যতটুকু জানি আজকে আমাদের স্যারও আসলে আর্জেন্টিনার সমর্থন, যদি আমি ভুল না করে থাকি। যদিও সব দল নিয়ে আপনার কথা বলতে হয় বা দেখতে হয়, সেটা একটা জায়গা। একদম ছোটবেলা থেকে স্যার শুরু করতে চাই আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, সেই ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব। আপনার জন্ম, বেড়ে ওঠা কোথায় হয়েছিল, সেই সময়টা নিয়ে একটু শুনবো। আসলে আমার বাবা সরকারি চাকরি করতেন, সেই সুবাদে কোয়ার্টারে বড় হয়েছি। পলাশী ব্যারাকে থাকতাম আমরা ছোটবেলায়। আচ্ছা। তো সেখানে ছোটবেলায় কেটেছে আসলে এমন একটা পরিবেশে যে ওই স্মৃতিটা এখনো ভোলা যায় না। তো সেখানে আসলে খেলাধুলার জায়গা ছিল, ছোটবেলা থেকে সবাই খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিল, সেই হিসাবে খেলার প্রতি একটা ঝোঁক ছিল আর কি। আচ্ছা, বাবা কেমন পছন্দ করতেন খেলাধুলা? আসলে বাবা ছোটবেলায় তো ওইরকম ভাবে বুঝতে পারে নাই যে আমি ফুটবলার হব। বাট একদিন আমি একটা খেলার পরে একটা মেডেল পেয়েছিলাম। আচ্ছা। কোন ক্লাস স্যার? তখন ক্লাস 4-এ পড়ি বোধ হয়। আচ্ছা, বেশ ছোট। আমরা আসলে খুব ছোটবেলা থেকে খেলা শুরু করছি। আচ্ছা। আগে 4 ফুট 10 মাপের একটা খেলা হইতো, কিশোর ফুটবল। ওই খেলা থেকে শুরু করি আর কি। তো আমার আব্বা বন্ধু বান্ধব বসে আছে, তো আমি যাই মেডেলটা দিলাম বাবার কাছে। তো আমার বাবারই একটা বন্ধু ছিল, যে সে বলতেছে, তোমার ছেলে ফুটবল খেলে নাকি? আমার বাবা বলল কি, হ্যাঁ খেলে, যে মেডেল পাইছে। তখন সে বলতেছে, তোমার ছেলেকে ফুটবল খেলতে দিবা? আচ্ছা। তো উনিও একজন অনেক বড় ক্রিকেটারের বাবা ছিলেন, গোলাম ফারুক সুরু আচ্ছা। ক্রিকেটার ছিলেন, ওনার বাবা, আমার খুব স্পষ্ট মনে আছে। তখন সে বলতেছে, আমার ছেলে তো লন্ডনে ক্রিকেট খেলে। বাহ।
তোমার ছেলেকে ফুটবল খেলতে দিবা। তারপর থেকে আমার বাবা কিছুটা সাপোর্ট দিয়েছে যে না দেখি আমার বন্ধুর কথা শুনে। তো ওই সেখান থেকেই আর কি আমার একটু শক্তি পাওয়া আর কি খেলাধুলা। দারুণ। এই ধরনের শক্তিগুলো আসলে ছোটবেলা থেকে শুরু করলে মানুষ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে পরিণত বয়সে, অবশ্যই, যেমনটা আপনি হয়েছেন। স্যার, একদম ছোটবেলার খেলা নিয়ে যদি একটু অন্যরকম ঘটনাগুলো শুনতে চাই, বেশিক্ষণ খেলার কারণে হয়তো বা মায়ের বকুনি, কানমলা, সেই জায়গাগুলো একটু শুনি। এটা আসলে যখন আমরা আসলে ছোটবেলা থেকে প্র্যাকটিস করতাম, আমার একজন উস্তাদ ছিলেন, এখনো আছেন বেঁচে, সে আফসারউদ্দিন আফসু। জি স্যার। তো আমরা ক্লাস 5-এ যখন পড়ি তখন স্কুল থেকে আসছিলাম, তখন এলাকার বন্ধুবান্ধবরাই তারা বলতেছে আমরা একজনের কাছে ফুটবল খেলা শিখতে যাব, আচ্ছা। তুই যাবি নাকি? হ্যাঁ আমিও যাবো, আমিও যাবো। তাড়াতাড়ি বাসায় ব্যাগ রেখে ওদের সাথে গেলাম। আচ্ছা। ওখানে স্কুল আছে আজমপুরে, সেখানে স্কুলে ট্রেনিং করাতেন। তো আমরা ওখানে বসে আছি, ট্রেনিং হচ্ছে। তো আমরা সাহস পাচ্ছি না ওনার কাছে যেতে। আচ্ছা। তো একটা অ্যাথলেট ছিলেন, উনি বলছে তোমরা এখানে কি চাও? তো আমরা বলি যে এখানে আমরা ফুটবল খেলা শিখবো। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আসো। তো আমার সাথে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিলেন আফসু ভাইয়ের সাথে। তো বললেন যে ওরা প্র্যাকটিস করবে। আচ্ছা। তো বললো ঠিক আছে, আমি কিন্তু অনেক কঠিন ট্রেনিং করাই, তোমরা করতে পারবে কিনা? আমরা বললাম হ্যাঁ করতে পারবো। ভয় পাননি তো? ভয় তো পাইনি। আচ্ছা। তো আমরা একসাথে প্রায় 8-10 জনের মতো গিয়েছিলাম। মানে শেষ অবধি আমরা 3 জন ছিলাম। আচ্ছা। আর লাস্ট পর্যন্ত আমিই ছিলাম ওনার কাছে, বাহ। বাহ। আর কেউ আসে নাই আর কি। পরে আমি ওইখানে লেগেছিলাম ওনার সাথে। তো ওই অবস্থাতে আমরা তখন এরশাদ কাপ ফুটবল হতো, কিশোর ফুটবল লিগ হতো। জি। তো ওইখান থেকে শুরু আর কি ফুটবল। তো ওইখানে ছোটবেলা ট্রেনিং খুবই ভালো ছিল, আমাদের সাথে অনেক প্লেয়ার খেলছে। আমাদের সাথে যেমন বক্তিয়ার ছিল, বিকিসপিত, আমাদের গ্রুপ থেকে বিকিসপিত অনেকে ভর্তি হয়েছিল। জি। আচ্ছা। ওয়াহিদ, তালেব, আমাদের ফ্রেন্ড আর কি, রশিদ। স্যারের প্রতিটি গল্পে আসলে ফুটবলের কথা থাকবেই এবং সেটা খুব ছোটবেলা থেকে। ছোটবেলায়। আমি সেই জায়গাটায় আরও একবার আসব, কেন আসলে আপনি ফুটবলকেই বেছে নিলেন, অন্য কিছু না। এবং দেখা যাচ্ছে 10-15 জন একসাথেই যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত একজনই থাকছে। সেই গল্পগুলো জানবো, কিন্তু আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য জানি, সেটা এই মুহূর্তে একটু দর্শকদের জানিয়ে আসবো। ঠিক আছে। আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সাফল্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে আলফাজ আহমেদের নাম। 1991 সালে রহমতগঞ্জ ক্লাবের মাধ্যমে তার বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ারের সূচনা হয়। পরবর্তী 2 দশকে তিনি মোহামেডান, আবাহনী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, ব্রাদার্স ইউনিয়ন ও শেখ রাসেল ক্রীড়াচক্র সহ ঢাকার প্রায় সব শীর্ষ ক্লাবে সাফল্যের সঙ্গে খেলেছেন। ক্লাব পর্যায়ে তিনি 2 বার মোহামেডান, 1 বার ব্রাদার্স ইউনিয়ন এবং 1 বার মুক্তিযোদ্ধার হয়ে লীগ শিরোপা জিতেছেন এবং ঢাকা লিগেও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। 1999, 2000 ও 2005 সালে তিনি মোহামেডানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় দলের জার্সিতে তিনি 1995 থেকে 2008 সাল পর্যন্ত খেলেছেন এবং 2000 সাল থেকে 2003 সাল পর্যন্ত অধিনায়ক ছিলেন। 1999 সালের কাঠমান্ডু সাফ গেমসের ফাইনালে তার করা একমাত্র গোলেই বাংলাদেশ ঐতিহাসিক স্বর্ণপদক জয় করে, যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। তার পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে 1996 সালে এএফসির মাস সেরা ফুটবলার এবং 1999 সালে দেশের সেরা ফুটবলার হিসেবে সম্মাননা পান। 2013 সালে অবসর নেওয়ার পর তিনি কোচিং পেশায় যুক্ত হন। এই গল্পগুলো তার কাছ থেকে শুনবো, তবে তার ছোটবেলার গল্পে ছিলাম, সেখানে আবারও ফিরছি। যে জায়গাটায় নিয়ে আমার আগ্রহ, আসলে ছোটবেলায় একদম ফুটবলই খেলবেন, অন্য আর কোনো বিষয় না। দেখা যাচ্ছে মানে ছোটবেলায় কিন্তু অনেকেরই অনেক কিছু নিয়ে আগ্রহ থাকে, কেউ হয়তো ক্রিকেটেও যায়, কিন্তু ছেলেদের একটু খেলাধুলা নিয়ে বেশি আগ্রহ থাকে, সেটা আমরা মোটামুটি জানি। কিন্তু আপনি ফুটবলই বেছে নিলেন কিশোর, মানে কেন? কোনো আসলে কারণ ছিল বা কাউকে দেখেছেন, কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন? অবশ্যই, মানে ফুটবল খেলা তখন তো আসলে বাংলাদেশের একটাই খেলা ছিল। আর ওই সময়টা 86 ওয়ার্ল্ড কাপ, ম্যারাডোনার ওয়ার্ল্ড কাপ ছিল। ওই ওয়ার্ল্ড কাপের সময় দেখবেন যে সব সময় সব এলাকাতেই বাচ্চারা ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করে, সবাই খেলতে ইচ্ছা করে, সবাই সত্যি, খেলা দেখে। হ্যাঁ। তো ওই ম্যারাডোনার বিশ্বকাপ যে বছর চ্যাম্পিয়ন হলো, তো ফুটবলের উন্মাদনা দেখে আসলে, আর আমরা যেখানে বড় হয়েছি সেখানে মানে সব খেলারই চর্চা হইতো, ফুটবল খেলাটা বেশি। তো সবাইকে দেখতাম যে ফুটবল নিয়ে আলোচনা বেশি, ফুটবলের উন্মাদনা বেশি। তো
ফুটবল খেলতে গেলেও একটা আলাদা আনন্দ পাওয়া যায়। সেই আনন্দটা আসলে আমি তখনই উপভোগ বুঝতে করতে পেরেছি। পেরেছিলাম এবং আহ, তখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছিলাম যে আসলে বাংলাদেশে আমরা তখন থেকে ছোটবেলা থেকে শুনি যে সাব গেমস আমরা জিততে পারি না আর কি। আচ্ছা। জি। তো তখন থেকে স্বপ্ন দেখতাম যে সাব গেমস আমরা হয়তো একদিন জিতবো এবং সেই স্বপ্ন নিয়ে আসলে শুরু করেছি এবং সেই স্বপ্ন আপনার বাস্তবায়িত হয়েছে স্যার, বাস্তবায়িত সেই হয়েছে। গল্পটা আমরা শুনবো অবশ্যই। কিন্তু আপনি যেখানে ছিলেন একদম মাঠে গেলেন, আপনি প্র্যাকটিস করতে চান ট্রেনারকে দিয়ে, সেই জায়গা থেকে আরেকবার আসি, কারণ দেখা যায় যে এই বিষয়গুলো অনেকে জানতে চায় আপনাদের। ছোটবেলায় যে খেলা শুরু করলেন, চর্চাকালীন সময়ে যেটা হয় একদম শুরুতে অনেক ধরনের বাধা আসে, যেমন শারীরিক এক প্রকার ব্যথা করা, পেইন করা, বা সব ধরনের প্র্যাকটিস করতে না পারা। এই জিনিসগুলো একটু আপনার থেকে শুনি। আমরা আসলে ওই সময়টার স্কুলের টাইমটা ছিল সুন্দর। আমরা 12টার সময় চলে আসতাম কিংবা তারপরে বিকেল টাইমটা, মর্নিং শিফটে ছিল, বিকেল টাইমটা ট্রেনিং করতে পারতাম। আচ্ছা। সন্ধ্যার সময় বাসায় চলে আসতে পারতাম। ফিরে কিছু আসতে হতো। কখনো কখনো দেরি হইলে বাসায় হয়তো বকা খেতে হইতো। তো ততটা কাহিল লাগতো না। আচ্ছা। এখনকার বাচ্চারা হচ্ছে কি আপনার বিকেল 5টায় ছুটি হয় কোনো স্কুল, 4টায় ছুটি হয় আর্লি, যেতে যেতে সময় মানে মাঠে যেতে যেতে সময় শেষ হয়ে যায়। তো এই জায়গার থেকে আমাদের মানে বাচ্চাদের একটু খেলাধুলা থেকে একটু দূরে থাকতে হচ্ছে আমার মনে হয়। চাপটাও বেশি থাকে চাপটাও পড়াশোনার, বেশি হ্যাঁ। থাকে। এই জায়গা থেকে আমরা একটু ইয়ে ছিলাম। পাশাপাশি আমরা ছোটবেলায় যে খাদ্য গ্রহণ করেছি সেটা ছিল আমার মনে হয় খুবই পিওর। একদম pure, একদম। হ্যাঁ। আসলে আমাদের বাসায় আসলে গরুর খামারও ছিল। তো সবকিছু অর্গানিক ছিল। সবকিছু অর্গানিক ছিল। তো এইখান দিয়ে আমরা আসলে ওই ফুডিংটা আমাদের শরীরের জন্য মানে আমার খুব এফেক্টিভ ছিল এবং এটা আসলে ফিফা যেটা এএফসি যেটা পরীক্ষা করে দেখে যে কৈশোর বেলায় যে ফুডিংটা আমাদের দেশে সাউথ এশিয়ান, এই ফুডিংটা খুবই একটা জরুরি। জি। আচ্ছা। যে আপনি যদি যখন ফুটবল খেলতে যাবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে 70 মিনিটের পরে আমরা যে এনার্জিটা পাই না 90 মিনিটস খেলার, জি। সেটা ওই ছোটবেলার ফুডের কারণেই নাকি এই প্রবলেমটা দেখা দেয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা। স্যার, খেলার সাথে সাথে আসলে খেলার মাঠ বিষয়টা খুবই জরুরি। অবশ্যই, অবশ্যই। আপনি ছোটবেলায় যে পরিমাণ মাঠ পেয়েছেন খেলার জন্য, বর্তমান সময়ে এসে বাচ্চারা সেই পরিমাণ মাঠও পাচ্ছে না। এই যে সময়ের সাথে সাথে মাঠ কমে যাওয়া, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো মানে খুবই একটা বাংলাদেশের মানে উন্নয়নের জন্য একটা বড় বাধা আমি মনে করি। যে শুধু ফুটবল খেলা না, সব খেলায় শুধু ফুটবল খেললেই তো আপনি হবে না। বাংলাদেশ সবাই তো বিভিন্ন খেলা খেলবে, তাদেরও খেলার মাঠ কোথায়? সেটাই। একদমই। তো আমরা আগে মানে অনেক প্রচুর মাঠ ছিল, যার কারণে আমরা খেলতে পারতাম। পাশাপাশি আমরা যাদের কাছ থেকে ফুটবল খেলা শিখেছি তারা কিন্তু বিনা পরিশ্রমে বিনা টাকাই আমাদেরকে শিখিয়েছেন। জি। এখন কিন্তু সেটা একেবারে প্রফেশনাল হয়ে গেছে যে আপনি কোথাও ভর্তি হতে গেলে, আর যারা বর্তমানে যারা একাডেমি আছে, ওই একাডেমিগুলো কিন্তু প্রপার একাডেমি না, কোনো রকম একটু জায়গা নিয়ে ছোটোখাটো জায়গা নিয়ে ট্রেনিং করা হচ্ছে। তো আসলে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, যে আগের যে অবস্থান থেকে এখন সরে এসেছে। এখন আসলে বাচ্চারা যে খেলবে, খেলার জায়গা তো নাই। পাশাপাশি যারা একাডেমিক আছে, একাডেমিতে ভর্তি হচ্ছে, তারাও খুব কষ্ট করে যেতে হয়, স্বল্প জায়গায় খেলা। অল্প জায়গায় খেলছে। স্যারের ফুটবলের মাঠের কথা বা খেলার কথা মনে করতে করতে আসলে শিশু পার্কের কথা মনে পড়ছিল যে সত্যি অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। আপনার গল্পে আবার একটু ফিরতে চাই। সেই সময় মোটামুটি ফুটবলের সাথে আপনার একটা সখ্যতা হয়ে গেছিল, ফুটবল নিয়েই আপনার সময় কাটছিল। সকালে স্কুল, বিকালে ফুটবল খেলছেন, সন্ধ্যায় বাড়ি ফিরছেন। তারপরেও থাকে না পরিবারের কিন্তু একটা সমর্থন তখনও হয়তো খুব একটা পাচ্ছিলেন না, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, আমরা যখন আব্বা যখন রিটায়ার্ড হয়ে গেল তখন আমরা চলে গেলাম মিরপুরে। আচ্ছা। তো মিরপুরে যাওয়ার পরে আমরা আজমপুরে আসতে হতো ট্রেনিং করার জন্য, মিরপুর থেকে। মিরপুর থেকে। তো তখন আর কি আমার বাবাই সাপোর্ট দিয়েছিলেন, যখন আমার প্রতিদিনের ভাড়াটা আমার বাবা ঠিকই আমাকে প্রতিদিন দিয়ে দিতেন। বাহ। আহা।
বাবার আসলে একটা সমর্থন ছিল, এটা বোঝাই একটা যাচ্ছে। বিশাল সমর্থন ছিল, এটা আমি মনে করি যে আপনি তখন মিরপুর থেকে আজিমপুর 2 টাকা ভাড়া, ইরানি, হীরা, জাফরানি, সানলাইট 3টা বাস ছিল। এই স্যার 3টা কোন বাস সময়ের কথা বলছেন সেটা বললে অনেকে হয়তো রিলেট করতে পারবে। 86, 7 86, 7 এর দিকে সেই তখন 2 টাকা। ইডেনের মেয়েরা বেশি ওই বাসে আসা যাওয়া করতো। আচ্ছা ওই ইডেন পর্যন্তই আর মিরপুর 11 পর্যন্তই আসা যাওয়া ছিল এই 3টা বাস। আচ্ছা, তো খুবই জনপ্রিয় ছিল এই বাস 3টা, আচ্ছা কারণ ইডেনের মেয়েরা ওই বাস করে আসতে যেত। তো আমি ওইটা লাস্ট ট্রিপ ছিল 8টায় ছাড়তো আর কি আজমপুর থেকে আচ্ছা। মিরপুর। তো ওই ট্রিপটা আমি ধরতাম আর বিকেলে যাইতাম আর কি মাঠে। আর মিরপুর থেকে যেতাম দুপুরের দিকে যেতাম। তো এই যে সাপোর্টটা প্রতিদিন 5 টাকা আব্বা দিত, এই 5 যাওয়া টাকার আসা, তারপর 1 সাপোর্টটা টাকা বাঁচতো। 1 টাকা বাঁচতো, ওইটা দিয়ে সেটা দিয়ে কি করা হতো? যেটা দিয়ে আমরা যাওয়ার সময় কিছু খেতাম আর কি। আচ্ছা আচ্ছা। বাহ, এই গল্পগুলো শুনলে আসলে বোঝা যায় যে ভালো একটা লাগে, মানুষের ডেডিকেশন কতটুকু ছিল। শুধু তো আসলে বাবার কাছ থেকে সমর্থন পাওয়া না, আপনারও আসলে ইচ্ছাটা ছিল দেখে, প্রবল ছিল দেখে আপনি কষ্ট করে আজিমপুর থেকে মিরপুর বা মিরপুর থেকে আজিমপুর সেই যাওয়া আসাটা করতেন খেলার জন্যই। সে সময় ভাই বোনদের কথা একটু জানতে চাই। পরিবারে তো আপনারা 6 ভাই বোন। আমরা 5 ভাই 1 বোন। আচ্ছা, তো আমার ছোট সে আপনি কততম? আমি 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা আমার আমার ছোট ভাই সে ফরাজ, সে আমেরিকাতে থাকে। আচ্ছা। তো তার সাপোর্টটা খুবই চমৎকার ছিল আর কেউ সবসময়। কি ফুটবলের সঙ্গে জড়িত না না, আছেন? আপনি ফুটবলের একাই? সঙ্গে জড়িত ছিল না, সে ফুটবল আচ্ছা। খেলতো না। আমি ফ্যামিলিতে একাই খেলতাম। পরবর্তী সময়ে পরবর্তী সময়ে তো সে পরের প্রজন্মরা কেউ আর যুক্ত না না, হয়নি? আর কেউ যুক্ত হয়নি। তো আমার ছোট ভাই খুবই সাপোর্ট দিত আমাকে, সবসময় পাশে থাকতো। মা যদি একটু বকাঝকা করতো, ছোট ভাই বলতো যে ভাইকে খেলতে দাও। বাহ, এইটুকু সাপোর্ট আসলে অনেক। এবং ভাই বোনদের আপনার চোখ দেখলেই আসলে বোঝা যায় সেই সময়গুলো আসলে কতটা স্পেশাল ছিল এবং কতটা সুন্দর ছিল। যে মানুষটা 5 টাকা নিয়ে যাতায়াত করেও 1 টাকা বাঁচিয়ে সেটা দিয়ে টিফিন কিছু একটা করতো, সেই মানুষটা কিন্তু খুব অল্প বয়সে উপার্জনও শুরু করলো। বিষয়টা মজার না? একদমই তাই। চলো সেই জায়গা থেকে গল্প শুনি। চলো। স্যার, রহমতগঞ্জ ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু, এবং সে সময়ই সম্ভবত আপনার প্রথম উপার্জনের যে বিষয়টা সেটা চলে এসেছিল, তাই না? না, আসলে আমরা মানে ফুটবলের নিয়মটা হচ্ছিল আগে আপনি প্রথম 2 বছর ওই ক্লাবের বাইন্ডিং থাকতে হবে। আচ্ছা আচ্ছা তো ওই 2 বছর আমি বাইন্ডিং ছিলাম, মানে ক্লাব থাকা, খাওয়া, প্র্যাকটিস সব ওখানেই করা হইতো, মানে আবাসিকের মতো। এবং আমাদের যখন জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের বুট কেনার টাকা দেওয়া হইতো আর কি। তো ওই হিসাবে 2 বছর ছিলাম। 2 বছর পর যখন প্রথম কন্ট্রাক্টটা আমি করলাম আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। আচ্ছা আচ্ছা। তো তখন ওই বছর প্রথম জীবনের প্রথম উপার্জন। কি পরিমাণ ছিল সেটা স্যার? 2.5 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, 2.25 লাখ টাকা আমাকে দেওয়া হয়েছিল আর কি। আচ্ছা, কত বছর বয়স ছিল তখন? তখন আমার 19-20। 19-20 বছর বয়সে 2.5 লাখ টাকা মানে তো এখনকার 2 কোটি টাকার মতো। তো আমার ওই টাকাটার প্রথম আমি আমার বাবার কাছে নিয়ে দিলাম। জি। দিয়ে বললাম যে আব্বা আম্মা আপনারা দুজন হজ করে আসেন। বাহ, চমৎকার। তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? আব্বা খুবই খুশি হয়েছিল এবং দুইজনই হজ করে আসছে। তো আমার ছোট ভাই যে আমেরিকা যে থাকার অবস্থায় সেও টাকা পাঠাইছিল যে আরো কিছু যদি প্রয়োজন। না না, সে টাকা পাঠিয়েছিল যে হজের জন্য। আচ্ছা তো আব্বা বলতেছে যে দুইজনই সওয়াব পাইবা। আচ্ছা। তো ওই আমার টাকা বাবা মা হজ করে আসছে, এবং আমি কখনো চিন্তা করি নাই যে আমার সামনে টাকা লাগবে কিংবা এই টাকা আমার ভবিষ্যতে কাজে লাগবে, রেখে দিব, এইসব কখনো মাথায় আসে নাই। বাট এটাতেই আমি শান্তি উপভোগ করছি যে বাবা মা হজ করে আসছে। সত্যি এটা পরম শান্তির বিষয়। স্যার, মোহামেডান স্পোর্টিং ক্লাবে যুক্ত হলেন কবে থেকে? পরের বছরই মোহামেডান স্পোর্টিং ক্লাবে যুক্ত হয়েছি 95-এ। আচ্ছা। তো ওইখানে ওই প্রথম যখন আমার ওই বছর কন্ট্রাক্ট হইলো তখন আমি বিকেএসপিতে ন্যাশনাল টিমের সাথে আছি। তো আমার যেই দিন টাকা দেওয়ার কথা সেই দিন হরতাল। আচ্ছা। হরতাল ছিল।
তো আমাদের ক্লাবের অফিসিয়াল উনি মতিঝিল থেকে সে একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, হামিদ ভাই। তো উনি এক্সেল হুন্ডা নিয়ে হরতালের সময় মিরপুরে আসছে, এসে আমার বাসায় টাকাটা দিয়ে গেছে আমার বাবার কাছে। বাহ। আচ্ছা। তো এটা একটা মজার স্মৃতি। এটা আমার বাবা চিন্তা করতে পারে নাই যে এই সময় এত টাকা আমার কাছে দিয়ে যাবে, হরতালের সময় এসে দিয়ে যাবে। তো এটা একটা বড় স্মৃতি আর কি। অবশ্যই আপনার ওই সময়টা উপার্জনের একটা জায়গা আসলে শক্তভাবেই তৈরি হয়েছিল, কিন্তু আমরা যদি একটু খেলার জায়গাটা নিয়ে সেই সংগ্রামগুলো একটু শুনতে চাই। সে একেবারে রহমতগঞ্জের ক্লাবের যখন 2 বছর মোটামুটি আপনি একদম খেলছিলেন, সে সময় কেমন সংগ্রাম ছিল, তারপরে অন্য ক্লাবে যুক্ত হওয়া, এই গল্পগুলো যদি একটু জানতে পারি। আমি তখন আসলে আমার পজিশন ছিল মিডফিল্ডে খেলতাম। আচ্ছা। তো রহমতগঞ্জ ওই সময় ভালোই টিম ছিল এবং আমরা ছিলাম বাইন্ডিং প্লেয়ার। আমি, আমার একটা ফ্রেন্ড ছিল নাজিম উদ্দিন, সে মারা গেছে, আর বাকিরা সব কন্ট্রাক্টের প্লেয়ার ছিল। আচ্ছা। তখনকার ওই সময় প্রায় 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা করে পেত। তো 7 জনের মতো কন্ট্রাক্টের প্লেয়ার ছিল এবং এলাকারও প্লেয়ার ছিল যারা মানে রহমতগঞ্জে এলাকাবাসী আছে, ওইখানেও ভালো ভালো প্লেয়ার ছিল, ওইখানকারও প্লেয়ার ছিল। তো আচ্ছা। ওইখানে ফাইট করে ঢোকাটা ছিল খুবই দুষ্কর ব্যাপার, কারণ একটা প্লেয়ারকে আপনি টাকা দিয়ে আইনা বসায় রাখবেন। সো এটা তো ক্লাব অনেক অফিসিয়াল চায় না যে খেলতে হবে। জি। তারপরেও আমাদের পারফরমেন্সে আসলে প্র্যাকটিস পারফরমেন্সে আসলে আমাদেরকে বাধ্য হয়েছে কোচ যে আমাদের খেলানোর। তো ওই জায়গাটা খুবই ফাইটিং জায়গা ছিল, নিজের জায়গা তৈরি করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। আচ্ছা যার কারণে আসলে স্যার, ওই বয়সে আসলে কত আওয়ার আপনারা প্র্যাকটিস করতেন, কত ঘন্টা? আসলে প্রি সিজনের সময় খেলার 2 মাস আগে 1 মাস আগে তখন প্রি সিজন বলো, এই প্রি সিজনে আমরা ট্রেনিং করতে হলো, 2 বেলা ট্রেনিং করতে হইতো, আচ্ছা। সকাল বিকাল। তো এই 2 বেলা মনে করেন যে 1.5 ঘন্টা এক বেলা, 1.5 ঘন্টা এক বেলা, 2 ঘন্টা এরকম। আর ওই এমনিতে সময়টাই। যখন থাকতেন 2 বছর বা থাকা হয়েছে লম্বা সময়, তখন কি এরকম দুবেলাই নাকি না একবেলা? না, এই 1 মাসটাই আপনার কঠিন আচ্ছা। পরিশ্রম, তারপরে আস্তে আস্তে ট্রেনিং কমে আসে, তারপরে ম্যাচে চলে যায় আর কি। আচ্ছা। তো ওই ট্রেনিং সময় আমাদের উনিও আমার ওস্তাদ মালা ভাই, ওইখানে আসলে যাওয়াটা একটা কাকতালীয় ব্যাপার ছিল। আমি সেকেন্ড ডিভিশন খেলার পরে আমার ওস্তাদ মালা ভাই উনি আমাকে রহমতগঞ্জে নিয়ে গিয়েছিলেন যে জুনিয়র প্লেয়ার হিসেবে। আচ্ছা। তো ওনার আন্ডারেই ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার আসলে 3টা কোচ ছিল ছোটবেলার, আফসারউদ্দিন আফসু, এরপরে যখন বুট পরে খেলি তখন লালন জিয়া সরকারজি, উনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা। তারপরে আমার উস্তাদ আর কি সবচেয়ে সিনিয়র মালা ভাই, তার আন্ডারে অনেক বছর ছিলাম। তো আসলে এই 3 জনের অনেক অবদান, তাদের ঋণ আসলে শোধ করা মুশকিল। সত্যিই তাই, এবং এই জায়গাগুলো কখনো শোধ হবারও নয় ইনফ্যাক্ট। জি জি। স্যার, মোহামেডানের হয়ে অনেকগুলো ম্যাচ তো খেলেছেন, কোনোটা স্মৃতির মণিকোঠায় আছে, মনে পড়ছে এখন? মোহামেডানে আমি 7 বছর খেলেছি, টোটাল 7 বছর। 7 বছরে আমি মোহামেডানে মানে 60টার মতো ট্রফি দিয়েছি। বাহ। 60টা ট্রফি, মানে এটা অনেক প্লেয়ারেরই হয়, সৌভাগ্য হয় না। জি। এবং কোচ হয়ে আমি গত 4 বছরে 7টা ট্রফি দিয়েছি। বাহ। ওয়াও। তো মোহামেডানের তো অনেক স্মৃতি আছে। মোহামেডানের একটা স্মৃতি মনে আছে, যেটা নিটল টাটা ফাইনাল কোয়ালিফাইড ম্যাচে রাজশাহী আমানের সাথে খেলা, রাজশাহী মাঠে। তো ওই খেলায় আমরা যদি ড্র করি আমরা আউট হয়ে যাবো আর কি। আচ্ছা। তো মোহামেডানের মতো একটা টিম আউট হয়ে যাবে এই টুর্নামেন্ট থেকে। তো এই খেলাটা খুবই গন্ডগোল হয়েছে, 3-4 বার খেলা বন্ধ হয়েছে, ফ্ল্যাগ লাইট বন্ধ হয়েছিল। তো ওই খেলাটায় আমরা 1 গোল করছি আমি, আবার 1 গোল রিটার্ন করছে ওরা, তারপরে আবার নকিব 1 গোল করছে, তারপরে রিটার্ন হয়ে গেছে। পরে 2-2 গোলে খেলা ড্র চলতেছিল। খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে আমি একটা গোল করলাম আর কি। আচ্ছা। তারপরে সেন্টার হয়েছে, হওয়ার পরে খেলা শেষ হয়ে গেছে। তো ওই অনেকক্ষণ স্টেডিয়ামে বসে থাকতে হয়েছে, গন্ডগোল হয়েছে, তারপর বের হয়ে আসছি। তো ওই
জেতার পরে ঢাকা আসার পরে আমরা আবার নিটোলটারা চ্যাম্পিয়ন হয়েছিলাম। বাহ, বাহ। আচ্ছা তো ওইটা খুবই একটা জটিল সময় ছিল যে ওই ম্যাচটা ড্র হইলে আমরা মোহামেডান আউট হয়ে যেতাম। তো ওইখান থেকে শেষ গোলটা করলাম আমি, মোহামেডান টিম ঢাকায় এসে আমরা চ্যাম্পিয়ন হলাম। আসলে ওই স্মৃতিটা মনে পড়ে। স্যার, ব্রাদার্স ইউনিয়নের কথা যদি জিজ্ঞেস করি, প্রথমবার চ্যাম্পিয়নশিপ, এই যাত্রাটা তো নিশ্চয়ই খুব সুন্দরভাবে মনে আছে এবং খুব সুখের হ্যাঁ, স্মৃতি আপনার। 2003-4-3 আমরা ব্রাদার্সে যোগ দিয়েছিলাম অনেকগুলো স্টার প্লেয়ার একসাথে। তখন কি স্যার Brothers- মিডফিল্ডে খেলতেন বা লেফট? আমি আসলে এখানে আরেকটা স্মৃতি আছে, 95-এ 96-এ আমি যখন মোহামেডানে পরের বছর তখন কোরিয়ান কোচ আসছিল, ন্যাশনাল টিমেই ছিল উনি, ম্যানিয়াং ক্যাং। তো সে মোহামেডানের কোচ হয়েছিল 96-এ। তো 96-এ আপনার 7 জন করে প্লেয়ার বাধ্যতামূলক ছিল যে এরা দলবদল করতে পারবে না। আচ্ছা ওই বছর ক্লাব বাইন্ডিং ছিল একটা। আচ্ছা, ওই লিস্টে আমারও নাম ছিল 7 জনের লিস্টে। আচ্ছা তো আমরা ওই বছর কোনো টাকাই পাইনি হিসাবে। তো আমরা আসলে ক্যারিয়ারের অনেকগুলো বছরই ক্লাব পুল ছিল যে 5 জন এক ক্লাবে খেলতে পারবে, এর বেশি খেলতে পারবে না। আচ্ছা। তখন ক্লাব 5 জনের নাম দিয়েছে, আমরা কোনো ডিমান্ড করতে পারিনি এরকম। তো ওই বছরের 96-এও এই সিলেকশনটা হতো কি স্যার পারফরমেন্সের ভিত্তিতে? পারফরমেন্সের ভিত্তিতে। আচ্ছা, আচ্ছা ওই বছর 7 জনের নাম ছিল, তো 7 জনের আমরা নাম দেওয়াতে আমরা তো কোনো কিছুই করতে পারিনি। পারছিলাম না। ক্লাব যেই টাকা দিয়েছে সেটাই নিতে হয়েছে। তো ওই বছর আমাদের ক্লাবে স্ট্রাইকার সংকট ছিল। আচ্ছা। বিদেশি স্ট্রাইকার ছিল, লোকাল স্ট্রাইকার ছিল। তো ওই কোরিয়ান কোচের আন্ডারে আমি ছিলাম ন্যাশনাল টিমে। তো সে তার স্ট্রাইকারটা মানে রানিং অ্যাবিলিটি কম। সে চিন্তা, আমারই একটা ফ্রেন্ড ছিল, সে মারা গেছে, বিপ্লব নাম। আচ্ছা, সে আবাহনী থেকে আসছিল। আচ্ছা তো ওই বছর কোচ আমাকে বলে যে তুমি স্ট্রাইকার খেলো। তো আমার মন খুবই খারাপ। একটা প্র্যাকটিসে আমি কান্না করতেছি যে আমার একটা পজিশন ছেড়ে আমি আরেকটা আরেক পজিশনে পজিশনে খেলবো। খেলবেন। তো এই জায়গাটা আমি খুব আপসেট হয়ে গেছিলাম। তারপরে যখন একটা টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ হলো আমাদের ভিক্টোরিয়ার সাথে, বাংলাদেশ বয়েজের সাথে, টুর্নামেন্টের আগে, লিগের আগে আমরা একটা ম্যাচ খেলতে হয় আর কি। আচ্ছা সেই ম্যাচে আমাকে স্ট্রাইকার দিছে। আচ্ছা। তো আমি জিত করলাম যে দেখি এখানে কি করা যায়। তারপরে আমি ওই খেলায় 2 গোল করলাম। বাহ করার পরে একটু কনফিডেন্স আসলো যে এখানে তো আনন্দেই গোল করতে পারলে। পরের ম্যাচে আবারও এই হলো গিয়ে আরেকটা টিমের সাথে প্র্যাকটিস ম্যাচ খেললাম, ভিক্টোরিয়ার সাথে। ওই খেলাও 2 গোল করলাম। আচ্ছা, বাহ তো এই আমার স্ট্রাইকার যাত্রা শুরু। এবং কনফিডেন্সটাও বেড়ে গেল। কনফিডেন্স বেড়ে গেল। লিগ ম্যাচে প্রথম ম্যাচ ব্রাদার্স ইউনিয়নের এগেনস্টে খেলায়, লিগের ফার্স্ট ম্যাচ, ওই খেলায় আমার গোলেই জিতলো মোহামেডান। বাহ, বাহ। তো স্যার, এই আমার স্ট্রাইকার যাত্রা শুরু আর কি। আগে আমি মিডফিল্ডে খেলতাম। দারুণ। অনেক ক্ষেত্রে স্যার দেখা যায় লাবণ্য বিষয়টা বেশি রিলেট করতে পারবে, যে আমি হয়তোবা রবীন্দ্রসঙ্গীত গাইতে পছন্দ করছি, কিন্তু আমার টিচার আমাকে বলছে যে না, তুমি লালন গাও, তুমি লালনে আরো ভালো করবে। আপনার ব্যাপারটা কিন্তু স্যার অনেকটা এইরকমই। অনেকটা, উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি এই জায়গাতেই ভালো করবেন। এবং আমি ন্যাশনাল টিমে 95-এ মিডফিল্ডে সুযোগ পেয়েছিলাম। তারপরে ওই আমরা 4 জাতি টুর্নামেন্ট, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট যেটা আমরা মায়ানমার চ্যাম্পিয়ন হয়েছিলাম, মোমেন মুন্না ভাই ছিল ক্যাপ্টেন। তো ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি আইসা মিডফিল্ড থেকে আবার বাদ পড়েছিলাম। আচ্ছা, ঠিক পরের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচেই আমি আবার স্ট্রাইকার হিসেবে আবার ন্যাশনাল টিমে ঢুকছি। বাহ। বাহ। মানে ওই সময়টা চিন্তা করলে আসলে এক তো গল্প শুনছি, এবং সেই সময়গুলো যখন করতাম যে আবাহনী মোহামেডানেরও খেলার যদি চিন্তা করতাম, সে কিছু গান ছিল, তোমার আমার ব্যবধান, আবাহনী মোহামেডান, মানে কি একটা অন্যরকম একটা মানে সময় ছিল, একটা ফুটবলের জনপ্রিয়তাই অন্যরকম ছিল। সেই সময়টায় আপনি খেলেছেন একদম, এবং আপনি সেই সময় মোহামেডানের অধিনায়ক হিসেবেও বেশ কয়েক বছর কাজ করেছেন, 1999, 2000 এবং 2005 সালেও। সেই সময়গুলো নিয়ে একটু কথা শুনি না স্যার, কেমন ছিল সময়টা? 99-এ আমি অধিনায়ক লিগ চ্যাম্পিয়ন হয়েছিলাম। আসলে ওই বছরের টিমটা খুবই, মানে মোহামেডানের মতো একটা টিম সে খেলবে, লিগে খেলে, যে একটা স্ট্রং শক্তিশালী দল, ওরকম টিম ছিল না। মানে আমরা কয়েকজন প্লেয়ার ছিলাম, আমি, মতিউর মুন্না, রকিব,
আমরা 3-4 জন ছিলাম, গোলকিপার পুনির ভাই ছিল। তো আসলে ওই যাত্রাটা খুবই কষ্টের ছিল। আমি আসলে 3টা ম্যাচও খেলতে পারি নাই ওই লিগে। তারপরও আদার্স প্লেয়াররা, ওই বছরে আমাদের কোচ ছিলেন হাসানুজ্জামান খান, বাবলু ভাই, আচ্ছা আবুল ভাই ছিলেন, তারাও অনেক পরিশ্রম করেছে। এবং ওই বছরটা আসলে যে কোনো লিগে চ্যাম্পিয়ন হইতে হইলে আপনার লাক লাগে। তো আমি 3টা ম্যাচ খেলতে পারিনি, আমার ডেঙ্গু হয়েছিল, জ্বর। তো তারপরও শেষ ম্যাচগুলোতে আমি খেলে চ্যাম্পিয়ন হয়েছে। আসলে ওই বছরে খুবই কষ্ট হয়েছে এবং টিমটা ওরকম ছিল না, তারপরও সবার চেষ্টায় ওই বছর আমরা এটা কি চ্যাম্পিয়ন 99 এর কথা 99 বলছেন স্যার? আচ্ছা এবং আমি ক্যাপ্টেন ছিলাম এই বছর। আচ্ছা আচ্ছা, সাব গেমসের সেই স্মরণীয় লাস্ট গোলটার কথা মনে আছে? সাব গেমস তো আসলে মানুষ এখনো সাব গেমসটার এখনকার প্রজন্ম এটা বুঝতেছে না এটা কি টুর্নামেন্ট ছিল। আসলে বাংলাদেশ এই পর্যন্ত এই টুর্নামেন্টটা 4বার ফাইনাল খেলছে। আচ্ছা, মানে 4বারের বেলায় যায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি আর কি। এর আগে 3বার ফাইনাল খেলছে আমাদের সিনিয়র যারা ছিলেন তারা, বাট চ্যাম্পিয়ন হতে পারেনি। মানে শেষ মুহূর্তে। আর 99-এর এই সাব গেমসটা ওই বছরই শেষ হয়ে গেছে, আর হয় নাই। আচ্ছা, মানে ওইটা যদি আমরা চ্যাম্পিয়ন না হইতে পারতাম তাহলে সারা জীবন ওই আক্ষেপ থেকে যেত আর থেকে কি। যেত। আর সাব গেমসটা আসলে কি আমাদের দেশের এটা একটা সোনার হরিণ ছিল। অবশ্যই। তো ওই জায়গাটা থেকে আমি বলবো যে আমরা ওই আক্ষেপটা দূর করতে পারছি আর কি। স্যার, আমরা যে প্রফেশনেই থাকি না কেন সর্বোচ্চ জায়গাটায় যাওয়ার একটা প্রচেষ্টা থাকে। গেমসের ক্ষেত্রেও জাতীয় দলে খেলাটা আসলে অন্যরকম একটা বিষয়। অবশ্যই। এটা কত সালে আপনি যুক্ত হলেন জাতীয় দলের সাথে? আমি জাতীয় দলে ঢুকেছি 94-এ, 94 শেষের দিকে। এটা একটা মজার ঘটনা। জি। আমি আসলে তখন লিগ হয়, 94-এর লিগ হয়, তখন পারফরমেন্স অনুযায়ী আমাকে অনেকে বলতে, সাংবাদিক বলতেছে, অনেক কোচ বলতেছে এবার তুমি ন্যাশনাল টিমে কল পাইবা। আচ্ছা তো আমি ক্লাবে শুয়ে আছি, যেদিন লিস্ট আসলো দেখি যে আমার নাম নাই। আচ্ছা তো নাম নাই, তখন আমি খুব কষ্ট পেলাম যে এত ভালো খেললাম, কিংবা সবাই বললো যে চান্স পাবো এবার ন্যাশনাল টিমে। তো চলে গেলাম আমি নওগাঁ খেলতে। আচ্ছা নওগাঁ খেলতে চলে গেলাম। তো 2-3টা খেলা শেষ হওয়ার পরে তো একটা ছোট টিমের সাথে খেলা, তো ওইখানে আমারই একটা ছোট ভাই ছিল, ওইও ফুটবল খেলতো, আজিম। আলফাজে আপনি চলে যান, এই খেলা আমরা খেলবো, আপনার নেক্সটে যে ভালো খেলা হবে ওইখানে আরো 3জন প্লেয়ার নিয়ে আসবেন। আচ্ছা তো আমি যখন গাড়িতে উঠতেছি আমি বললাম যে আজিম, আমার কেন যেন মনে হচ্ছে আমার ন্যাশনাল টিমে ডাকবে, আমি যদি ডাকে আমি কিন্তু আসুন না। সে বলতেছে না না, কি আপনারা ডাকবে না, যান। সকালবেলা বাসায় ঢুকছি ভোরের দিকে। তো আম্মা নামাজ পড়তে ছিল, আম্মা নামাজ শেষ করে আমাকে দেখে বলছে তোমার তো চিঠি আসে ন্যাশনাল টিম থেকে। বাহ, বাহ তো এখানে 32 জনের মতো প্লেয়ার ডাকছিল প্রথমবার। তো এখানে 4জন ইনজুরি হওয়ার পরে আমাদের নতুন করে আবার 4জন রিপ্লেস ডাকা হয়েছিল। আচ্ছা ওই আমি সকালবেলায় যোগ দিলাম বিকিসপিতে। বাহ তারপর ওই ন্যাশনাল টিমে ঢুকলাম। ওই স্যার চমৎকার। এই জন্যই আপনি বোধহয় লাকের কথা বলছিলেন। আসলে এই সব কিছুতে লাকটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। একদমই। এবং স্যার, প্লেয়ার জীবনে আসলে আপনি যে সময়টা ব্যালেন্স করলেন, লাইক আপনি নওগাঁতে আর গেলেন না, এই ধরনের ইস্যু কিন্তু মাঝে মাঝে আপনার জীবনে আরো এসেছে। এই সময়গুলো আসলে কিভাবে ব্যালেন্স করা উচিত এখনকার প্রজন্ম যদি আপনার মুখ থেকে শোনে? না, এটা তো ওই প্লেয়াররা যখন অফ সিজন থাকে তখন বাইরে যায় খেলাধুলা করে, সেটাকে বলা হয় বিভিন্ন জায়গায় খেলতে যায় আর কি, আচ্ছা, টাকার মাধ্যমেই খেলতে যায়। তো আসলে অনেক সময় অনেকে বিপদে পড়ে যেতে হয়, অনেকে টাকার জন্য যেতে হয়, অনেকে ফ্যামিলি চালানোর জন্য যেতে হয়, সব বিভিন্ন ধরনের একজনের এক ইস্যু থাকে। তো সেই হিসাবে তখন ফ্রি ছিলাম, এই হিসাবে আমি গিয়েছিলাম। তখন আসলে 95-এ তখন আমরা বাইরে খেলতে গেলে 2000 টাকা করে দিত। আচ্ছা আমরা মানে সহকর্মীরাও এই বিষয়গুলো বুঝতো আসলে, যদি কোনো ভালো সুযোগ আসতো সেটা মনে হয় আশেপাশের সহকর্মীরাও বুঝতো। 2000 সাল থেকে 2003 সাল আপনার জীবনের চমৎকার একটি সময়, সেই সময়টা একটু ছোট্ট করে শুনি। জাতীয় দলের জার্নিটা খুবই ভালো ছিল। বিশেষ করে আমি আন্তর্জাতিক টুর্নামেন্ট 3টা চ্যাম্পিয়ন হয়েছি, 3টা চ্যাম্পিয়ন হয়েছি। একটা
4 জাতি, একটা সাব গেমস, একটা সাব ফুটবল, আর একটা কিংস কাপ ভুটানে হয়েছিল, সেটাও 3 জাতির, ওইটাতেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো জাতীয় দলে খেলা যতদিন খেলেছি, এই খেলার মানে নিজেকে গর্ববোধ করি যে 4টা ট্রফি দেশের জন্য দিতে পেরেছি, এটা আমার নিজেকে অনেক গর্ববোধ করি আমি। এবং দেশের ফুটবলের বর্তমানে যে অবস্থা, সেটা আসলে এই আমাদের এই বিশ্বকাপে যাওয়ার প্রস্তুতি সবার মনে মনে, সবাই যেতে চায়, বাংলাদেশ একসময় খেলুক। তো আসলে এখানে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। একদমই তাই। স্যার, আমরা কিছু শব্দ আছে একদম পাশাপাশি বলি, যেমন পড়া এবং লেখা, দেখা এবং শোনা। সেরকমই ফুটবল এবং ক্রিকেট তুলনামূলক একটা জায়গায়, বা যদি একটা গঠনমূলক জায়গা থেকে আপনার কাছ থেকে শুনতে চাই যে ক্রিকেটের যে পরিমাণ জনপ্রিয়তা আছে, ফুটবলেরও একই আছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ থেকে মানে ওয়ার্ল্ড ওয়াইড খেলাটা হচ্ছে না জন্য কোথায় যেন একটা গ্যাপ মানুষের মনে কাজ করে। এটা কেন, মানে এই আক্ষেপটা মানুষ আসলে? আসলে আমরা তো জাতি হিসেবে যেটা বলবো যে ক্রীড়ামোদী একটা জাতি। জি। মানে ফুটবল ক্রিকেট সবই আমরা পছন্দ করি। জি স্যার। বিশেষ করে ফুটবল ক্রিকেট দুইটা। তো আমাদের ক্রিকেটের তো অবস্থান আগের চেয়ে তো অনেক অনেক ভালো, ক্রিকেট বিশ্বকাপে খেলে, বাট ক্রিকেটে কম্পিটিশনটা একটু কম। আপনি যদি দেখেন 14টা থেকে 16টা টিম ওয়ার্ল্ড কাপ খেলছে, আর ফুটবল খেলছে 48টা দেশ। জি। তো ফুটবলে ক্রিকেটে বাংলাদেশের অনেক প্রতিভা আছে, এই খুঁজে বের করে আনতে হবে। এখানে আসলে যেমন খুঁজে বের করে আনতে হবে যে সংস্থা আছে, ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, তাদের পাশাপাশি যারা প্লেয়ার হইতে চায়, আমি এজ এ প্লেয়ার হিসেবে বলবো যে আসলে কারো উপর ডিপেন্ড করে কোনো কিছু হবে না। নিজের সাধনার ক্ষমতায় নিজেকে বড় করতে হবে। এজন্য সে যদি বড় হতে চায়, তাইলে বিশ্বের যত বড় বড় প্লেয়ার আছে তাদের জীবনীটা দেখুক, যে তারা কি করেছে, কিভাবে বড় প্লেয়ার হয়েছে। সেইটাকে ফলো করলেই আমার মনে হয় যে বাংলাদেশের যে প্রতিভা আছে, এই প্রতিভা একসময় আসলে সঠিকভাবে পরিচর্যা করলে অবশ্যই বাংলাদেশ একদম বিশ্ব দরবারে যাবে। ক্রীড়ার ক্ষেত্রে লাবণ্য যেটা হয় যে পৃষ্ঠপোষকতারও দরকার একটা হয়, বিষয় গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা নিয়ে আমরা স্যারের কাছ থেকে শুনি। তা তো অবশ্যই পৃষ্ঠপোষকতা বাংলাদেশের স্পোর্টসে আসলে শুধু ক্রিকেটেই দেখা যায়। ফুটবলে এখন আসছে, যেমন এখন প্রবাসী ফুটবল আসছে হামজা আসার পরে কিন্তু বাংলাদেশের ফুটবল টোটালি চেঞ্জ হয়ে গেছে। তো এরকম তারকা ফুটবলার আসলে আরো আছে, বিদেশ প্রবাসী আরো অনেক ফুটবলার আছে। সঠিকভাবে মানে তাদেরকে যদি আনা হয়, দেখা গেছে যে কারো মাধ্যমে আসতে চায় প্লেয়াররা, কারো মাধ্যমে, সেটা না। ফুটবল ফেডারেশনের কোনো একটা মনে করেন যে কোনো ভালো জ্ঞানী লোক যে আছে, যে যার প্রতি বিশ্বাস আছে, যে প্লেয়ার চিনে, একটা কমিটির মাধ্যমে আসলে প্লেয়ার আসা উচিত এবং সবাইকেই সুযোগ দেওয়া উচিত। এখানে নিজ যোগ্যতায়, যোগ্যতা অবশ্যই এখানে আসলে আমি বললাম, আমি একজন প্লেয়ার হিসেবে বলতে পারি, আপনি বললেন আপনি একজন সাপোর্টার হিসেবে বলতে পারেন, বাট সবারই বলার অধিকার আছে, বাট লাস্ট ডিসিশনটা কে নিবে? জি। এখানে আসলে ফুটবল ফেডারেশনের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং বাংলাদেশের সম্ভাবনা আছে আসলে যদি বিদেশি প্রবাসী ফুটবলারের পাশাপাশি দেশি ফুটবলাররাও যদি চিন্তা করে যে না, আমি একটা বাংলাদেশের জন্য খেলবো, তার ডেডিকেশন যদি থাকে এবং সে যদি পরিশ্রম করে, সাধনা করে, বাংলাদেশে এই প্রজন্মে বাংলাদেশে অনেক একাডেমি আছে, বাট ওই প্লেয়ারদের মানসিকতা হইতে হবে যে আমি একটা বড় ফুটবলার হব, সে সাধনা করতে হবে, তাইলে অবশ্যই একদিন বাংলাদেশের অনেক দূরে যেতে পারবে। আসলে প্লেয়ারদেরকে ভালো খেলাতে যেরকম একজন কোচের খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন, একই সাথে কিছু বোধ দেওয়ার জন্য তো কোচ তো কাজ করবেই, আরো কিছু মানুষ আছে, আশেপাশের মানুষরা সেই বোধগুলো তৈরি করে দেওয়ার জন্য কাজ করতে পারে। কি ধরনের বোধ নিয়ে আসলে প্লেয়ারদের খেলা উচিত বা ভবিষ্যতের জন্য এগিয়ে যাওয়া উচিত? আসলে সাপোর্টটাই খুবই ইম্পর্টেন্ট। আপনি ভালো খেলেন, খারাপ খেলেন, আপনাকে যদি এখন বর্তমানে দেখা যায় যে জাতীয় যারাই খেলে, ফেসবুক তাদেরকে নিয়ে বাজে বাজে কথা লেখে,
তাদের সম্বন্ধে, কিন্তু সে কিন্তু দেশের জন্য খেলছে, অবশ্যই। তার ঘামটা ঝরাচ্ছে দেশের জন্য। তো তাকে তার পাশে থাকা উচিত। আপনি একটা কমেন্টস করে দিলেন ফেসবুকে, হ্যাঁ, এই যে বাজে একটা মন্তব্য করলেন একটা প্লেয়ার, সে যদি দেখে তার বাংলাদেশে খেলার প্রতি তার কষ্টটা বেড়ে যাবে যে আমি দেশের জন্য খেলছি। একটা প্লেয়ার যখন মাঠে খেলে তার পরিশ্রমটা তো আরেকজন বুঝতে পারবে না, সে একটা প্লেয়ারই বুঝতে পারবে যে সে মাঠে দেশের জন্য কতটুকু সে পরিশ্রম করছে। পারুক যতটুক তার অ্যাবিলিটি আছে সেই ক্ষমতাই তো সে আসছে বাংলাদেশে, বাংলাদেশ টিমে খেলছে। তো আমার কাছে এই জায়গাটা খারাপ লাগে, দেশে যারাই আছে, দেশের আমরা দেশেরই মানুষ, আমাদের দেশি প্লেয়ারদেরকে আমরা কেন গালাগালি করবো? তো এই জায়গাটা আমি মনে করি যে তাদের পাশে থাকা উচিত। যে সার্বিকভাবে আসলে সাপোর্টটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে বলি, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে বলি, এটা অনেক প্রয়োজন। আসলে আমরা পাশে থাকাটা অনেক প্রয়োজন, অনুপ্রাণিত করাটা অনেক প্রয়োজন, এটা অনেক বেশি প্রয়োজন। কিন্তু যদি একজন, আপনি কোচ হিসেবেও কাজ করছেন বর্তমানে, সেই জায়গাটায় যদি একটু আসতে চায়, একজন ফুটবল খেলতে চায়, ফুটবলার হতে চায়, কিন্তু ভালো ফুটবলার হবে, সেই জন্য আসলে কি ধরনের প্রশিক্ষণ হতে পারে বা কিভাবে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে? বাংলাদেশে এখন প্রতিটা জেলায়, জেলা বলেন, ডিস্ট্রিক্ট বলেন কিংবা ইউনিয়ন বলেন, সব জায়গায়, মানে ঢাকা শহরে তো আনাচে কানাচেই আছে আপনার হলো একাডেমি আছে, ঢাকার বাইরেও আছে অনেক একাডেমি আছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত প্রায় 400-র মতো একাডেমি আছে। তো একাডেমিগুলোতে ভর্তি হইতে হবে, কিন্তু বাংলাদেশের একাডেমি আর বাইরের একাডেমি অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। আমাদের এখানে আসলো, প্র্যাকটিস করলে চলে গেল। তো একাডেমি, মূল একাডেমি হচ্ছে যে আপনার ওইখানে থাকতে হবে, সম্পূর্ণ ফুটবল নিয়েই আপনার কাজ করতে হবে, করে থাকতে হবে। যেমন উজবেকিস্তান এখন ওয়ার্ল্ডের, এশিয়ার এখন বেস্ট একটা টিম। আমার টিমে খেলতো মুজাফফরব, আমি মডার্ন টিমে কোচ ছিলাম যখন। সে বললো আমাদের দেশে, আমার একটা ছোট্ট শহর, আমার যেখানে থাকি, আমার এখানে 8টা একাডেমি আছে। এখানে শুধু থাকা, খাওয়া, পড়ালেখা এবং পাশাপাশি যে স্টুডেন্ট মানে বাছাই করা খেলোয়াড়, তাকে মাসে মাসে অনুদানও দেয়। এইটা হলো প্রপার একাডেমি। এরকম যদি একাডেমি করা যায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোতে, সরকারিভাবে যদি করা যায়, আমার মনে হয় যে অনেক এগিয়ে যাবে, পরিবর্তনটা হবে। কারণ এখন আসলে যেটা হচ্ছে, পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি তুমি খেলো, কিন্তু একটু সুস্থ শরীর রাখার জন্য, কিন্তু এজ এ প্লেয়ার হবে সেই মানসিকতা নাই। কিন্তু যারাই যাচ্ছে একটু সুস্থ থাকবে, খেলাধুলায় একটু ব্রেন খুলে, শারীরিক সুস্থ থাকে, অ্যাক্টিভ থাকবে, ডিভাইস থেকে একটু দূরে থাকবে। যারা বুঝে যে ডিভাইস থেকে দূরে রাখা যায়, বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করা যায়। আসলে প্রপার একাডেমি বাংলাদেশে নাই, যারা আছে খুব স্বল্প, যেগুলো আসলে পরিপূর্ণ না। স্যার, আপনি কি এই জায়গাটা নিয়ে একটু ভাবছেন, কিছু নিজ দায়িত্বে নিজ? আমি আসলে একটা একাডেমি করেছিলাম, সেটা হচ্ছে বিনা পয়সায়, গোল্ডেন ফিউচার ফুটবল একাডেমি করেছিলাম আমি এবং বেলাল ফুটবলার, সে আমরা দুজন মিলে। কত সালে এটা? এই 2023-এ হবে, 22-23-এর দিকে। ওইটা এখনো চলছে। ওইটা আসলে যারা খুব আনপ্রিভিলেজ যারা আছে, গরিব যারা আছে, তাদেরকে নিয়েই গড়া আর কি। এবং তারা এখানে অলরেডি, তারা অনেকগুলো স্টুডেন্ট আছে, আসলে অনেক মানুষ হেল্প করে আমাদেরকে, বেলালকে হেল্পের মাধ্যমে, আমি নিজেও করি, এর মাধ্যমে চলছে আর কি। তো একটা একাডেমি চালাইতে হলে অনেক খরচ, অনেক ব্যাপার এখানে। তারপরে আমাদের যতটুকু ইয়ের মাঝে আছে, সবার সাহায্য নিয়েই আসলে চলছে। তো আমার যতটুকু পারি আমি করছি আর কি ফুটবলের জন্য। অবশ্যই অবশ্যই স্যার, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে আপনি আপনার নিজ জায়গা থেকে এইটুকু এখন শুরু করেছেন। আমরা যদি একটু, আমি দর্শকদের শুরুতে মাস সেরা ফুটবলার আপনি হয়েছিলেন 1996-এ, 1996 সালে, সেই সময়টা যদি আপনাকে একটু আবার ফিরিয়ে নিয়ে যায়, এটা আসলে আমরা সাধারণ মানুষরা অনেকেই একটু ভুল বুঝে, হয়তো আপনার কাছ থেকে একটু যদি সঠিকটা জানতে পারি। এটা আসলে মানে এএফসি একটা মাস সেরা ফুটবলার মনোনয়ন করতো, যেটা প্রতি মাসে একটা করে প্লেয়ারকে দেওয়া হইতো তাদের পারফরমেন্স অনুযায়ী। আচ্ছা, এটা সারা এশিয়ার ভিতরে, মানে এশিয়ার বেস্ট এক মাসের জন্য একটা প্লেয়ার। তো এটা অনেকেই জানে না, অনেকেই বুঝে নাই যে এটা ফুটবল ফেডারেশনও মনে তখন বুঝে না এটা আমাকে কি দিছে। তো এশিয়ার মাস সেরা ফুটবলার
তো আসলে এটা বাংলাদেশে আমরা যখন এএফসি ক্লাব কাপ খেলতে গেছিলাম তখন আমি ঢাকার মাঠে হ্যাটট্রিক সহ 4 গোল করছিলাম, আর ওদের ভেন্যুতে যে 1 গোল করছিলাম, টোটাল 5 গোল করাতে ওই মাসে হ্যাটট্রিক সহ 5 গোল আমারই ছিল, যার কারণে এফসি থেকে এই অ্যাওয়ার্ডটা দিছে। তো অ্যাওয়ার্ডটা আমিও বুঝতে পারিনি জিনিসটা এটা কি অ্যাওয়ার্ড। পরের দিন সকালবেলা যখন আমি পত্রিকা দেখলাম, দেখি সব পত্রিকাতে আমার ছবি, বাহ। একটা কাপ দিয়েছিল এটা নিয়ে, সব পত্রিকায় আমাকে ছবি। তো তখন আসলে এটার বুঝতে পারলাম যে সাংবাদিকরা যেভাবে ছাপেছে এটা একটা বড় কোনো বিষয়টা, একটা অ্যাওয়ার্ড। তো এখন অনেক মানুষ জিজ্ঞেস করে যে সাউথ এশিয়ার বেস্ট প্লেয়ার, আমি কই না, এটা আসলে এশিয়ান বেস্ট প্লেয়ার 1 মাসের জন্য। বিশাল একটা আচ্ছা। অর্জন আমি বলবো। স্যার, আধুনিক নগর জীবনে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে ঢাকা সিটিতে বর্তমানে বিভিন্ন স্পোর্টিং ক্লাব গড়ে উঠেছে, যেগুলোতে টাকা দিয়ে একটা নির্ধারিত সময় পর্যন্ত খেলা যায়। আহ, আহ, যেমন আফতাবনগর বা বিভিন্ন এরিয়াতে, ধানমন্ডির এদিকে বিভিন্ন এরিয়াতে গড়ে উঠেছে। এই ক্লাব সিস্টেমটাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি খেলার জন্য আসলে পজিটিভ নাকি? না, এটা তো রিক্রিয়েশনের জন্য একটা যাওয়া আর কি। এটা আসলে টার্ফ করছে ম্যাক্সিমাম turf। জায়গায়, একটা ছোট ইনডোরের মতো করছে। এখানে আসলে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভাড়া করে যায় খেলাধুলা করে। জি জি। এখানে আসলে রিক্রিয়েশনের একটা জায়গা আমি মনে করি। যারা ফুটবল পছন্দ করে তারা ফুটবল খেলে, অনেকে এই মাঠে ক্রিকেটও খেলে। তো এটা রিক্রিয়েশনের একটা ফিল্ড, বাট কারো কারো নিজস্ব দায়িত্ব থেকে তারা একাডেমি করছে, একাডেমি ভর্তি সিস্টেম, এখান থেকে তারা একটা বিজনেস করছে। তো এটা ফুটবলের উন্নয়নের কোনো কাজে আসবে না, বাট রিক্রিয়েশন যারা শুধুই খেলছে, বিনোদন। ওইটা বিনোদনের জন্য। আচ্ছা। কিন্তু স্যার আমরা কি স্বপ্ন দেখতে পারি যে বাংলাদেশের ফুটবল দল বিশ্বকাপে খেলবে, বা কি কি পরিবর্তন দরকার সেই আসলে স্বপ্ন দেখবার জন্য? স্বপ্ন দেখতে তো বাধা নেই, স্বপ্ন সবাই দেখতে পারে, সবাই দেখবে স্বপ্ন, এটাই বাস্তব। আমিও স্বপ্ন দেখি বাংলাদেশ একসময় বিশ্বকাপে খেলবে। যারা ফুটবল খেলছে তারাও, যারা এখন বর্তমানে খেলে তারাও স্বপ্ন দেখবে। স্বপ্ন দেখাটা খুবই জরুরি, এবং স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। কোন এর কোন কোনো জায়গা বিকল্প থেকে নেই। আসলে একটু উন্নয়ন করা দরকার বলে আপনার মনে হচ্ছে? বর্তমানে যে সুযোগটা দিয়েছে এই সরকার, আমি অনেক ধন্যবাদ। নতুন করে স্পোর্টস একটা যোগ জি, করেছে, এটা আমিও দেখছিলাম এটা কিছুদিন আগে। খুবই চমৎকার। এটা আসলে একটা আপনার পাশে এসে দাঁড়ালো একটা শক্তিশালী সত্যি। সংস্থা। বাংলাদেশ সরকার আপনার পাশে আছে। এখানে আপনি যদি ফুটবল বলেন, আর 10টা খেলা তাকে প্রোভাইড করছে, এবং স্কুল থেকে বাধ্যতামূলক করা হয়েছে। একদম। তো এখানে যারা ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সব ধরনের খেলা যারা পছন্দ করে, সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে আসতে পারে। পাশাপাশি আপনার সরকার অনুদান দিচ্ছে, এবং জাতীয় দলকে প্রণোদনা দিচ্ছে জাতীয় দলকে, খেলোয়াড়দেরকে। জি। তো এখানে একটা ভালো দিক আমি মনে করি যে প্রতি মাসে 1 লক্ষ টাকা করে প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে সব ধরনের খেলা ইভেন্টে, ফুটবল বলেন, হকি বলেন, সব খেলায়। জি। তো এখানে তাদের আরো আগ্রহ বাড়বে, দেশের জন্য আরো একটু বেশি পরিশ্রম করার চেষ্টা করবে, জি। এবং যারা ইয়াং প্লেয়ার উঠে আসবে তারাও চিন্তা করবে যে আমার জাতীয় দলে যেতে হবে। তো আমি মনে করি যে এই পদক্ষেপটা খুবই চমৎকার, এবং এটা সবার মাথায় যদি যায় তাহলে দেখবেন যে অনেক পরিবর্তন এসে পড়বে, অনেক, যেটা চিন্তা করার মতো না। আমরাও আশাবাদী স্যার। স্যার, আপনি আসলে দীর্ঘ সময় ধরে ফুটবলের সাথে সংযুক্ত, অনেককেই দেখেছেন, অনেককে ঝরেও পড়তে দেখেছেন। এই যে এই দীর্ঘ যাত্রায় কার কথা মনে পড়ছে? কোন প্লেয়ারটাকে এগিয়ে রাখবেন তার ডেডিকেশন সব কিছু দিয়ে? আসলে অনেক অনেক লিস্টে হয়তো অনেকের নাম আসবে। অনেকেই আছে, বিশেষ করে আমার ফ্রেন্ড ইমতিয়াজ আহমেদ নকিব, আরমান মিয়া, তারা এখনো প্র্যাকটিস করে, নিজেকে শরীরে ঠিক করে রাখে। তারা আসলে সবসময় ডেডিকেটেড ছিল যে ফুটবলকে কিছু দিতে হবে, ফুটবলের জন্য আজকে এখানে তারা দাঁড়িয়ে, এবং তারা এখনো ফুটবলের দেওয়ার জন্য তারা রেডি থাকে। বিশ্বকাপ উন্মাদনা চলছে, ফিফা বিশ্বকাপ 2026। স্যার, আপনি তো আর্জেন্টিনা সাপোর্ট করেনি, কিন্তু অবশ্যই, সাপোর্ট করা এক support বিষয়, প্রেডিকশন আর একটা বিষয়। আপনার কি মনে হয় যে কে জিতবে, কোন দল জিতবে এবার? অবশ্যই বলা খুবই মুশকিল বলাটা, বাট প্রেডিকশন করলেও মানুষ
কি মনে করে এটা এমনি কার পারফরমেন্স ভালো লাগছে, কোন আমার দলের কাছে পারফরমেন্স? আমি প্রথম থেকে আরো কয়েকটি টিভিতে আমি গিয়েছি, প্রথম থেকে আমি বলেছি আমি আর্জেন্টিনার সাপোর্টার, চাই আর্জেন্টিনার সাপোর্ট মানে চ্যাম্পিয়ন হোক। সব সময়, হ্যাঁ। আমার কাছে কেন জানি অনেক খেলায় আমি দেখেছি, অনেক টিমের খেলায় স্পেনকে আমি সবসময় এগিয়ে রাখছি এই বছর, কারণ তাদের খেলার পাশাপাশি মরক্কো এবং স্পেনের খেলা প্রায় কাছাকাছি। আচ্ছা, তো অ্যাজ এ প্লেয়ার হিসেবে, কোচ হিসেবে আমি সবসময় মনে করি যে যে মানে এটা রেয়ার হয় যে দেখা গেছে বল পজিশনে অনেক বেশি এগিয়ে থাকার পরেও টিম হারে, বাট খুব কমই দেখা যায়। তো স্পেন এবং মরক্কো তারা খুব বল পজিশনে সবসময় এগিয়ে থাকে এবং অনেক বেশি পাস ফুটবল খেলে, 700+। তো এটা খুবই একটা মানে ব্যাপার, অবাক করার মতো যে এতগুলো পাস একটা ম্যাচে। তো যতক্ষণ আপনার কাছে বল থাকবে আপনি গোল খাবেন না, এটাই স্বাভাবিক। তো এইটাই হলো গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এবার প্রেডিকশন হলো স্পেন হয়তো বা চ্যাম্পিয়ন হতে পারে। স্যারের একদম শেষ বেলায় এসে একটা প্রশ্নই করব, যে আপনার খেলার সময়টায় আপনি ধারাবাহিকভাবে এত গোল করতেন, এটার মূল রহস্য কি ছিল? রহস্য ছিল আমরা আসলে অফ সিজনটা ট্রেনিং করতাম প্রচুর। আচ্ছা, ওই সময়টা আসলে ফুটবলের জন্য কাজ করতাম, যে আমার দুর্বলতা কোথায় ওই জায়গাটা নিয়ে বেশি কাজ করতাম। দেখা গেছে 2 ঘন্টাও ট্রেনিং একা একা করেছি, সেই দুর্বল জায়গাগুলোকে আয়ত্ত করেছি। তো আসলে সাধনার বিকল্প নাই, সাধনা এবং চর্চা অবশ্যই। সব মিলিয়েই, এবং সেই সাথে নিজের ইচ্ছেটা। অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ স্যার, আজকে চমৎকার একটি সময় কাটিয়েছে, অনেক কিছু নতুন করে জেনেছে, অনেক নতুনভাবে অনুপ্রাণিত হয়েছে। আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ।